হেরে গেলেন। হুম, আপনি হেরে গেলে তো সমাজের মানুষের কিছুই নয়। আপনি হেরে গেলে আপনার প্রিয়জন হেরে গেল, আপনি হেরে গেলে আপনার উত্তর প্রজন্মের মানুষরা হেরে গেল। আপনার যে ছোট্ট বাচ্চাটি আছে, বেবিটি আছে আর কি, সে সেই উন্নত জীবনটা পাবে না যেটা আপনার পাশের বাড়ির ভদ্রলোক তার সন্তানকে দিতে পারবেন। ফলে হেরে যাওয়ার প্রশ্নই নেই, আবার নতুন করে আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে। নতুন করে এই লড়াইটা নতুন ভাবে আমাদেরকে যাপন করতে হবে। তো আমি আজকে মূলত আমরা যতটুকু পড়লাম গত 1 মাস হয়ে গেছে আমাদের এই কোর্সটা, মোটামুটি 1 মাস হয়েছে কি? 1 মাসের বেশি হয়েছে স্যার। 1 মাসের বেশি হয়েছে। তো এই সময়কাল পর্বে আমরা কি কি শিখলাম তার একটা মানে ধারাবাহিক আলোচনা। স্যার আমি বলছিলাম যে এরকম করলে হয় না স্যার, আপনি বলে দিবেন আগের ক্লাসে যে আজকে এই বইটা বা এই টপিক গুলো থাকলো, পরের ক্লাসে এই থেকে কোশ্চেন করব আর উত্তর, আচ্ছা সেইটা আচ্ছা, মনে হচ্ছে বেশি ভালো হবে আমরা আমার মনে করে হয়। দিতে পারবেন। হ্যাঁ, সেটা হয় আজকে একটা ওভারঅল করি, তারপর আমরা না এই টপিক নিয়ে আলোচনা করবো। আজকে একটা ওভারঅল আলোচনা হোক, যেহেতু প্রায় 1.5-2 মাস ক্লাস হয়েছে, আমরা এই যে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করিনি, আজকে এটা আলোচনা করি। তো আমি প্রথমে বাংলা থেকে আসি আর কি, তারপরে ইতিহাসে যাব আর কি, বা বাংলা ইতিহাস মিক্সড করে আমরা আজকের ক্লাসটা করব। বলেন, দাস বংশের প্রতিষ্ঠাতাকে? কুতুবুদ্দিন শেখ আইবক। কুতুবুদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক। সালটা বলেন, কত সাল? 1206। 1206, একদম 1206। এবং নিজেকে স্বাধীন ঘোষণা করেছিল কবে, বলতে পারবেন? স্যার 1206 তো। 1208। 1206 তিনি তখন মোহাম্মদ ঘুরির প্রতিনিধি হিসাবে কাজ করছিলেন। আর 1208 যখন মোহাম্মদ ঘুরি মারা গেলেন আর কি, তখন কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন রূপে ঘোষণা করেছিলেন। আচ্ছা, যাই হোক, আপনারা আমাকে একটু বলেন যে বাংলাতে আমাদের যে বর্ণমালা সমূহ রয়েছে, সেই বর্ণমালায় পুরুতস্বর বলে একটি শব্দ অংশ রয়েছে। হ্যাঁ, বর্ণ অংশ রয়েছে, উচ্চারণগত দিক দিয়ে বর্ণকে যে ভাগ করা হয়, পুরুতস্বর তার মধ্যে একটি। তা আপনাদেরকে বলতে হবে মোট কয়টি মাত্রায় এই পুরুতস্বর হতে হবে, মিনিমাম কয়টি মাত্রার হতে হবে? 2 মাত্রা না, মিনিমাম। স্যার একের অধিক, 2 একের 3। একের অধিকও নয়, মিনিমাম 3 মাত্রার হতে হবে, 3 মাত্রার। ভাই, গো পুলুতস্বর হলো না, ভাই গো, গো পুলুতস্বর হলো না। এই গোটা 3 বার বলতে হবে, ভাই গো, গো, গো। 3 মাত্রা, 3-এর অধিক হতে হবে, ন্যূনতম 3 মাত্রার হতে হবে এবং তার অধিকতর হতে হবে, তাহলেই সেটাকে আমরা পুলুতস্বর বলবো। ডাক ব্যবস্থার প্রবর্তককে বলেন, ডাক ব্যবস্থা। ডাক ব্যবস্থার প্রবর্তককে? শের শাহ। ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব? না, শেরশাহ, শেরশাহ স্যার। শেরশাহ। শের শেরশাহর পুরো নাম কি, মানে আসল নাম? ফরিদ খাঁ। শাহ। আচ্ছা, শের খান। আর একটা নাম কি? ফরিদ খাঁ। ফরিদ খান। ওনার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কি আছে? গ্র্যান্ড গ্যাংটক। কলকাতার ওই গ্র্যান্ড ট্রাঙ্ক সিটি রোড। রোড। একদম, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। আচ্ছা, ভারতীয় নেপোলিয়ান কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত। ভারতীয় নেপোলিয়ান সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট। বিক্রমাদিত্যের আসল নাম কি? স্যার দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, একদম দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
হচ্ছে বিক্রমাদিত্য। আচ্ছা, মুঘল যে সমস্ত রাজারা ছিল তাদের মধ্যে কার রাজসভায় নবরত্ন বিরাজমান ছিল? দ্বিতীয় আকবর চন্দ্রগুপ্ত। আকবর আকবর। আকবর স্যার। আকবর। আর প্রাচীন যুগে কার ছিল প্রাচীন যুগে নবরত্ন? স্যার দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, একদম দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যে আহ নবরত্নের একটা সমাবেশ কিন্তু ঘটেছিল। আচ্ছা, বাংলা যে বর্ণমালা, সেই বর্ণমালার মধ্যে আহ স্যার আমি একটা যৌগিক কথা বলবো? বর্ণ কয়টি? হ্যাঁ, তনুশ্রী, নিচ্ছি আপনারা প্রশ্ন। আমাকে বলেন যৌগিক বর্ণ কয়টি আছে? দুটি, দুটি। যৌগিক বর্ণ, ওই আর ও। যৌগিক বর্ণ দুটি আছে। আচ্ছা, এই যৌগিক বর্ণ দুটি হচ্ছে লিখিত বর্ণ। এর বাইরেও কি কোনো অলিখিত যৌগিক বর্ণ আছে? আছে। স্যার হ্যাঁ 25টা। হ্যাঁ, 25টি, একদম একদম সঠিক, একদম সঠিক, 25টি। আসলে বাংলা ব্যাকরণটা আমরা এতটাই ভালোভাবে পড়াশোনা করেছি যে আমাদের বাংলা ব্যাকরণে কোনো সমস্যা নেই আর কি, আপনারা সব উত্তর দিয়ে দেবেন আর কি। আচ্ছা, তাজমহলের যিনি স্থপতি, নকশা যিনি করেছিলেন আর কি, তার নাম কি বলতে পারবেন? ঈসা খা। ঈসা খা। একদম, ইসাক ওস্তাদ শাহ, তাই না? তাজমহলের তিনি প্রবর্তক, মানে নকশা করেছিলেন আর কি। নকশা কি অসাধারণ! এটা নিয়ে মানে সেইভাবে চর্চা হয়নি কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছিলেন, যেমন চমকপ্রদ একটা স্থাপত্য নকশা তিনি করতে পেরেছিলেন। হ্যাঁ, স্যার আমরা এর আগে কি বাংলার প্যাডাগজি কোশ্চেন দিয়েছিলেন, সেটি আলোচনা করেন। বাংলা প্যাটাগজি, আচ্ছা, যাই হোক। ওই এর আগে দিয়েছিলেন 40টা করতে ওর আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঈসা খান ওটা করেছিলেন, আপনারা সকলেই জানেন, অসাধারণ একজন মানুষ। কালিকট বন্দরের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ স্যার, শুনেছি কালিকট বন্দর। কালিকট বন্দর কি জন্য বিখ্যাত বলেন? বিনা জাহাজরা পর্যটকরা পর্তুগিজ জাহাজরা বাণিজ্য করতে আসতো এদেশে। কালিকট বন্দর একটা বিশেষ কারণে বিখ্যাত। 1498 খ্রিস্টাব্দ সালটাও আমি বলছি। স্যার ওই চীনা পর্যটক কি যেন ফাহিয়েন। পর্যটক কে এসেছিলেন? স্যার ভাস্কো দা গামা এসেছিলেন। ভাস্কো ডা গামা, একদম হ্যাঁ একদম। ভাস্কো দা গামা, ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসেছিলেন, এবং তার এই সমুদ্র পথ আবিষ্কার, এই একটা কারণেই আমাদের ভারতবর্ষ 190 বছর বিদেশিদের প্রধানত ছিলেন। কারণ এই রাস্তাটা যদি ভাস্কো ডা গামা আবিষ্কার না করতেন, তাহলে হয়তো বিদেশিরা বণিকের বেশে আমাদের দেশে আসতে পারতেন না। এবং মুঘল সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ সাম্রাজ্য। যে সাম্রাজ্যের শাসক তাজমহলের মতো এমন অমর স্থাপত্য নির্মাণ করতে পারেন, সেই সাম্রাজ্যের ঐশ্বর্য কতটুকু এ বিষয়ে নিশ্চয়ই আমাদের কারোর সন্দিহান নয়। আমি একটি লেখা পড়ছিলাম, সমগ্র পৃথিবীর জিডিপি প্রায় 29% জিডিপি মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। কারণ তৎকালীন মোগল সাম্রাজ্য এখনকার 3-4টে দেশ মিলিয়ে যতটুকু ছিল, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তানের কিছু অংশ, এই বৃহত্তর অংশে কিন্তু মুঘল সাম্রাজ্য তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। এবং ঔরঙ্গজেবের সময়ে একটি টাকা, কোনো ভারতীয় একটি টাকা যদি ভারতবর্ষের কোনো একজন মানুষ ব্রিটেনে গিয়ে খরচ করতেন, তাহলে ব্রিটেনের মানুষকে 4টি টাকা সেই ভারতীয়কে দিতে হতো। এতটাই সমৃদ্ধশালী ছিল মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো। এখন আপনারা $1 সমান সমান কত টাকা জানেন? $1 সমান সমান, একজন আমেরিকান যদি আপনাকে $1 দেয়, আপনাকে ক টাকা ভারতীয় রুপি দিতে হবে আপনারা জানেন?
90.96। প্রায় 91 টাকা, 4 পয়সা কম। 90.96 রুপি দিতে হবে সেই আমেরিকানকে। কেউ যদি একজন ডলার দেয়, আপনাকে প্রায় 91 টাকা দিতে হবে, 4 পয়সা কম। আর সেই সময় মুঘলদের সময়ে, ঔরঙ্গজেবের সময়ে আমি পড়েছি একটি তথ্যতে, যদি 1 টাকা দেয়া হতো তাহলে ব্রিটিশরা বা পাশ্চাত্য যারা ছিল, পাশ্চাত্যবাদীরা যারা ছিল, তাদেরকে 4 টাকা দিতে হতো। এই সম্পদ তাদেরকে টেনে নিয়ে এসেছিল ভারতবর্ষের মাটিতে, এবং শেষমেশ তারা দখল করলো। তাদের ব্রিটিশ ডিভাইড অ্যান্ড রুলের মধ্য দিয়ে পুরো ভারতবর্ষকে তারা 190 বছর পদানত করে রেখেছিল আর কি। যাই হোক, আমাকে বলে কত খ্রিস্টাব্দে, আপনারা বলতে পারবেন কিনা আমি জানি না, ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে চলে গিয়েছিল, বলতে পারবেন? আগে তো সমগ্র ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা, কিন্তু কত বছরে এই ঘটনাটা ঘটলো, কোন বছরে? 1912 খ্রিস্টাব্দে। 1911-তে বঙ্গভঙ্গ রোধ হলো, এবং তখন ব্রিটিশরা ভাবলো যে এখানে রাজধানী রাখা যাবে না। এরা এরা ভীষণ মাথা গরম লোক। এখানে রাজধানী রাখা যাবে না, রাজধানীটা একটা নিরাপদ জায়গাতে রাখতে হবে, এবং রাজধানীটা সাধারণত কোনো একটি দেশের একেবারে ঠিক মধ্যিখানে থাকে আর কি। সেই কারণে তারা রাজধানী কিন্তু নিয়ে চলে গেছিল আর কি। আপনারা এর নাম শুনেছেন, বাঘা যতীন? হ্যাঁ স্যার, শুনেছি দেখা যেতে। বাঘা যতীন কোন নদীর তীরে তার একটা বিখ্যাত যুদ্ধ আছে, সেই যুদ্ধটা করেছিলেন, সেই নদীটার নাম বলেন তো? বুড়িবালামের তীরে বাঘা যতীন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধটার নাম হচ্ছে বুড়িবালামের যুদ্ধ। নাম শুনেছেন বুড়িবালামের যুদ্ধ? নাম শুনেছেন? না, আর আচ্ছা, শুনলাম। আচ্ছা, নাম শোনেননি, যাই হোক। আরেকবার একটু ভালো করে বলবেন? বুড়ি বুড়ি বালামের বুড়িবালা। যুদ্ধ। নদীটার নাম হচ্ছে বুড়িবালা। বুড়িবালাম, উড়িষ্যার ওখানে একটি আহ নদী, হ্যাঁ, অখ্যাত নদী। ঠিক। সেই নদীর তীরে যুদ্ধ হয়েছিল আর কি। আচ্ছা, বই এনেছি, বই এনেছি। এই যে আমি বাক্যটা বললাম আর কি, বই এনেছি, এখানে বই কোন ধরনের কারকের উদাহরণ বলেন তো? বই কর্মকারক। বই কর্মকারকের উদাহরণ, একদম সঠিক, বই হচ্ছে কর্মকারকের উদাহরণ। আচ্ছা, শীত এলে বসন্ত কি দূরে থাকে? ভালো করে শোনেন, শীত এলে বসন্ত কি দূরে থাকে? কারণ শীত আপনারা সকলেই জানেন, শীতের সঙ্গে কিন্তু বসন্তের একটা সম্পর্ক আছে, কারণ শীত হচ্ছে বিবাহের ঋতু। শীত আপনারা সকলেই জানেন, শীত বিবাহের ঋতু, ফলে বসন্তের সঙ্গে শীতের স্বামীপ্য একটা, অধিকরণ। হ্যাঁ, জাগরিয়া কি বলছো? এর স্বামীপ্য অধিকরণ হবে নাকি? হ্যাঁ, এখন চারিদিকে বিয়ে হচ্ছে তো নাকি, না বিয়ে হচ্ছে না এখন? তো শীতের সঙ্গে বসন্তের একটা সম্পর্ক আছে। তো শীত এলে বসন্ত কি দূরে থাকে? এখানে শীত, বলেন, শীতের তলাতে যদি আমি দাগ দিই তাহলে এটা কোন কারক হবে? এটা সময় কর্তিকারক। বোঝাইছি এটা। না স্যার, এর সময় বুঝেছি, এটা অধিকরণ হবে। শীত কর্তিকারক এলে না স্যার? বসন্ত কি দূরে থাকে, এটা কোন কারক? সবাই একটু একটু ভেবে বলে। শীত স্যার, এলে, একদেশ সূচক অধিকরণ। সবাই একটু ভাবেন, সবাই ভাবেন, সবাই বলে। আবার আমি বলছি, শীত এলে বসন্ত কি দূরে থাকে? বলেন, শীত কোন কারক?
ভালো করে ভেবে বলেন তো। শীত এলে বসন্ত কি দূরে থাকে? কর্তার সংজ্ঞা আমরা পড়েছিলাম যে কাজ করে। নিরপেক্ষ হুম। কর্তার সংজ্ঞা আমরা পড়েছিলাম যে কাজ করে। তো শীত আসছে মানে শীত কি করছে? শীত কাজ করছে। এবারে বলেন এটা কোন কর্তার উদাহরণ বলেন তো? শীত এলে বসন্ত কি দূরে থাকে, শীত কোন কর্তার উদাহরণ? নিরপেক্ষ কর্তা। শীত নিরপেক্ষ কর্তা। তাহলে অধিকরণ হ্যাঁ, কারক ওটা কি হবে? বলেছিলাম। হ্যাঁ মাসুদা কি নিরপেক্ষ বলছে? কথা বলেছিলাম আমি। হ্যাঁ মাসুদার কথা আমি বুঝতে পারিনি। আমি বলেছিলাম নিরপেক্ষ কর্তা একটু একদম আগে কিন্তু একদম শুনলাম। নিরপেক্ষ কর্তা। সুতরাং এটা হচ্ছে কর্তৃকারক। হুম। জাকারিয়া টাকা দিলে বাঘের দুধও এনে দিতে পারে। জাকারিয়া টাকা দিলে বাঘের দুধও এনে দিতে পারে। বাঘ কোন লিঙ্গের পশু বলেন? স্ত্রীলিঙ্গ। বাঘ হচ্ছে স্ত্রীলিঙ্গ। কারণ স্ত্রীলিঙ্গ। বাঘের কখনো দুধ হতে পারে না। হতে পারে কি? বাঘিনীর। দুধটা হয় বাঘিনীর, কিন্তু আমরা কিন্তু বলি না। হ্যাঁ, সঠিক শব্দটা হবে বাঘিনীর দুধ, কিন্তু প্রচলিত নয় বলে আমরা বলি না। আমরা কখনো আমরা সেইভাবে কিন্তু বলি না গাভীর দুগ্ধ। বঙ্কিম চ্যাটার্জি বলেন আর কি এইভাবে, গাভীর দুগ্ধ, মঙ্গলা গাভীর দুগ্ধ। কিন্তু আমরা কি বলি? আমরা বলি গরুর দুধ। সুতরাং আমি যখন বলবো গরুর দুধ আর গরুর তলাতে দাগ দিয়ে যদি বলে কোন লিঙ্গের উদাহরণ, তাহলে সেটা কিন্তু স্ত্রীলিঙ্গ হবে, পুরুষ পুংলিঙ্গ হবে না। জল পড়ে পাতা নড়ে। জল পড়ে পাতা নড়ে। এখানে জলের তলায় দাগ দিলে কোন কারক হবে বলেন তো? কর্মকর্তী। কারকের কথা বলেন, কারক। কর্মকর্তৃ কর্তা। ওটা তো বাচ্চ, হ্যাঁ কর্মকর্তৃ হ্যাঁ। বাচ্চের কর্তা। আমি কারকের কথা বলেছি, কোন কারক হবে? নিমিত্ত কারো। না, না নিমিত্ত কারক নয়। কর্তৃকারক কি হবে? হবে। কর্তৃকারক কি হবে? কারণ কর্মকর্তৃবাচ্যের কর্তাটা তো কর্তৃকারকের অন্তর্ভুক্ত, তাই না? ওটা তো কর্তৃকারকের মধ্যেই আছে, সুতরাং এটা কর্তৃকারক হবে। খুবই সহজ। বাবা ছেলেকে দিয়ে বই আনালেন। বাবা ছেলেকে দিয়ে বই আনালেন। এখানে ছেলে কোন কারক? সে প্রযোজ্য। প্রযোজ্য কর্তা। ছেলেও প্রযোজ্য হচ্ছে কর্তৃকারক, কারণ ছেলেও কিন্তু কাজ করছে, তাই না? এটা কর্তা হিসেবে কোন কর্তা? প্রযোজ্য। একদম প্রযোজ্য প্রযোজ্য। কর্তা। একদম একদম ব্যাকরণে আপনাদের সেই ডেভেলপমেন্ট এসেছে ব্যাকরণে। ব্যাকরণটা সাংঘাতিক ব্যাপার হয়ে গেছে। আমরা একটু সমাসে যাই। সমাসে দেখি আপনাদের মনে আছে কিনা, সমাসগুলো আপনাদের মনে আছে কিনা একটুখানি দেখি। মহাপুরুষ কোন সমাসের উদাহরণ বলেন তো? মহাপুরুষ স্যার মহান যে পুরুষ কর্মধারয়। সাধারণ একদম কর্মধারয়। সাধারণ আপনাদের মনে আছে আমি কর্মধারায় মানে বোঝাতে গিয়ে আপনাদেরকে বলেছিলাম কর্মধারায় ইকুয়াল শ্রী চৈতন্য। আপনাদের কি বলেছিলাম এটা? হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে। একদম কর্মধারা ইকুয়াল শ্রী চৈতন্য। দুটি বিষয়কে পৃথক, পূর্বপদ এবং পরপদ দুজনায় পৃথক, পৃথক বিশেষ্য, কিন্তু সমস্ত পদ যেটা হবে সেটা একজন হবে। হ্যাঁ।
আর স্যার উদাহরণ বলেছিলেন দিয়েছিলেন মানে হাজবেন্ড ওয়াইফ আর তাদের বেবি। একদম একদম মনে আছে, মাসুদার মনে আছে। হ্যাঁ, দ্বন্দ্ব স্যার সমাস আমরা সমাজটা একদিন পড়াইতে হবে স্যার, সমাজটা একদিন করাতে হবে। আচ্ছা সমাজটা ঠিক, একদিন ঠিক আছে দেখ। হয়নি এটা সমাস আর প্রত্যয় মানে প্রত্যয়টা একটু ভালো করে একটু আচ্ছা ওকে দেখে ওকে দেবেন। ওকে ওকে, প্রত্যয়টা করে দেবো আর কি, একদম কোনো ডিস্টার্ব হবে না। তো কর্মধারায় সমাস হচ্ছে ধরেন দুটি পৃথক বিষয় আর কি, হ্যাঁ। হ্যাঁ স্যার ধরেন বলেছিলেন দুটি এটা হচ্ছে, পৃথক বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, বুঝেছেন? দুটো পৃথক বিষয়, কিন্তু সমস্ত পদ যেটা হবে সেটা হচ্ছে এরা দুজনায় তার মধ্যে থাকবে, হ্যাঁ, দুজনারই বৈশিষ্ট্য থাকবে। ওই যেমন আমি বললাম যে হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড বেবি, হাজবেন্ড হচ্ছে পূর্বপদ, ওয়াইফ হচ্ছে পরপদ, এবং তাদের দুজনের মিলনে যে সন্তান জন্ম লাভ করে সেই সন্তানের মধ্যে কিন্তু বাবা মায়ের দুজনারই বৈশিষ্ট্য থাকে। সুতরাং এই বেবি হচ্ছে কর্মধারায়। আর দ্বন্দ্ব কি? দুটি পৃথক বিশেষ্য, দুটি পৃথক বিশেষ্য। আচ্ছা আমি যদি ধরেন আমি একটা বলি আর কি, একটা উদাহরণ বলি, আমি ধরেন বললাম উম রাস্তা, সড়ক, সড়ক রাস্তা, এটা কি দ্বন্দ্ব সমাস হবে? সড়ক রাস্তা, না স্যার একই তো, সড়ক। না, দুটো বিপরীত ধর্মী থাকতে হবে। একদম দুটি পৃথক, দুটি পৃথক ধরনের বিশেষ্য হতে হবে, তাহলে কিন্তু দ্বন্দ্ব হবে। আচ্ছা আমি যদি বলি ঘর বাড়ি, হবে দ্বন্দ্ব সমাস? না স্যার ঘরও যে না, বাড়ি ওটাও একই। তো সমর্থক হয়ে যাচ্ছে ঘর বাড়ি। ঘর বাড়ি দ্বন্দ্ব সমাস হবে না, ভালো করে ভাবেন। হ্যাঁ হ্যাঁ হবে, ঘর একটা ঘর আর বাড়ি বলে ঘর তো একদম ও অনেক বাড়ি। বড় হয়ে একদম, যাচ্ছে, তখন হবে। আমি আমি যেটাতে বসে আছি এটা হচ্ছে একটা ঘর, একটা রুম, আর এইরকম আর বাড়ি মানে অনেকগুলো পুরো ঘর, বাড়িটাকে বোঝায়। একদম এইরকম অনেকগুলো ঘর মিলিয়ে একটা বাড়ি। সুতরাং ঘর হচ্ছে ছোট্ট, বাড়ি হচ্ছে বড় কনসেপ্ট। রাজা বাদশাহ দ্বন্দ্ব সমাস হবে? হবে না, রাজা হ্যাঁ স্যার বাদশা হবে। রাজা হবে, বাদশাহ আলাদা দ্বন্দ্ব হবে সমাস হবে। হবে না? রাজা বাদশাও তাই তো। না না, মাসুদা, সেটা নয়, এক নয়, দুটো। রাজা রাজা হচ্ছে মানে সেই রাজা আর ছোট আর বাদশা ছোট্ট বাদশা মানে একটা রাজ্যের শাসনকর্তা। রাজা হুম। ছোট্ট আর বাদশা একটা অনেক রাজ্যের বড়। শাসনকর্তা, আর যিনি বাদশাহ, যিনি বাদশাহ তিনি ওই রকম অনেকগুলো রাজ্যের অধিপতি। যেমন মুঘল সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য যদি আপনি দেখেন, তারা বাদশাহ, তারা হচ্ছে বাদশাহ। বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ভারতবর্ষের সমস্ত রাজ্য সব তাদের সাম্রাজ্যভুক্ত ছিল। আর এই যে যতগুলো ছোট ছোট রাজ্য, সেই রাজ্যের এক একজন করে রাজা ছিল, আর ওরা ছিল বাদশাহ, অর্থাৎ বাদশাহ হচ্ছে বৃহৎ সাম্রাজ্যের অধিপতি, আর রাজা হচ্ছে ক্ষুদ্র সাম্রাজ্যের অধিপতি। সুতরাং দুজনের মধ্যেও কিন্তু হেরফের আছে, হ্যাঁ। আমরা এগুলো মনে হয় যে এগুলো কি দ্বন্দ্ব হতে পারে? হতে পারে, অবশ্যই হতে পারে, কারণ একটা ছোট একটা বড় হয়তো প্রায় সমর্থক, কিন্তু এই যে বিস্তৃতির দিক দিয়ে কিন্তু একটু হেরফের রয়েছে, সুতরাং এগুলোরও কিন্তু দ্বন্দ্ব সমাস হবে। আচ্ছা আমরা আরো কিছু উদাহরণ নিই, আপনারা বলবেন সেগুলো কি সমাস। মৌমাছি কোন সমাসের উদাহরণ বলেন? মৌমাছি কোন সমাসের উদাহরণ? মৌমাছি, মৌমাছি। হুম, একটু ভালো করে ভাবতে হবে, তারপরে বলবেন। মৌমাছি মধু তৈরির জন্য মাছি না। কোন সমাস নিমিত হবে? তৎপুরুষ হবে স্যার। কোন সমাস? নিমিত তৎপুরুষ। না, মৌ, আচ্ছা মৌ স্যার মানে মধ্যপদ হচ্ছে মধু মধু, সংগ্রহকারী মাছি। একদম মৌ সংগ্রহকারী মাছি। মৌ হচ্ছে মধ্যপদ মধু, মধু সংগ্রহকারী মাছি, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। আচ্ছা আমি আপনাদের মধ্য পদলোপী কর্মধারায় সমাস আর মধ্য পদলোপী বহুব্রীহির একটা পার্থক্য বলেছিলাম, মনে আছে আপনাদের? হ্যাঁ স্যার বলেছিলেন কি বলুন তো? মধ্যপদলোপী বহুব্রীহিটা হচ্ছে মাঝখানের যে পদটা বাদ যাবে সেটা হচ্ছে উপমা, উপমাবাচক, তার জন্য একদম ওটাকে
একদম উপমাত্মক উপমাবাচক। বহুব্রীহি বলা হয়। আর মধ্যপদলোপী কর্মধারায় যে পদটা বাদ যাবে সেটা এমনি সাধারণ নর্মাল আমি পদ। সাধারণ পদ একদম বুঝতে পেরেছেন, তনুশ্রী যেটা বলেছে আপনারা বুঝতে পেরেছেন। মধ্যপদলোপী বহুব্রীহির অপর নাম হচ্ছে উপমাত্মক বহুব্রীহি, অর্থাৎ যে মধ্যপদটি বাদ যাবে সেটা তুলনাবাচক মধ্যপদ। আমি যদি বলি মুখচন্দ্র, মুখের ন্যায় চন্দ্র যার, মুখের ন্যায় চন্দ্র যার, বা চাঁদের মতো মুখ যার। আমি যদি বলি চাঁদের মতো মুখ যার, সেই চন্দ্রমুখী। সুতরাং এই যে মতো, এটা একটা সাদৃশ্য বা উপমাবাচক শব্দ, সুতরাং এইটা বাদ যাচ্ছে। সুতরাং এইটা হয়ে যাবে মধ্যপদলোপী বহুব্রীহি, কারণ মধ্যপদলোপী বহুব্রীহির আর এক নাম হচ্ছে উপমাত্মক বহুব্রীহি। এবারে আমি যদি বলি, আমি ধরেন আবার বললাম চরণ পদ্ম, পদ্মের ন্যায় চরণ যার, সে তারই চরণ পদ্ম। সুতরাং এই যে ন্যায়টা বাদ যাচ্ছে, ন্যায়টাও হচ্ছে উপমাবাচক বা সাদৃশ্যবাচক শব্দ, সুতরাং এটাও হয়ে যাচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। কিন্তু আপনি যখন বলবেন যে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, এই যে চিহ্নিত, এটা কোনো উপমাবাচক শব্দ নয়, সুতরাং এটা হয়ে যাবে মধ্যপদলোপী বহুব্রীহি। বুঝতে পেরেছেন? বোঝা গেছে খুব সহজে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমন একটা সমাসের আমার নাম বলেন, আমি তার বৈশিষ্ট্য বলছি, সেই সমাসটার নাম আপনারা বলবেন। উপমা এবং উপমেয় এরকম পুরো জেপ্টে থাকে, এরকম জেপ্টে থাকে, আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না। বলেন তো কোন সমাস? উপমা এবং উপমেয় এরকম জেপ্টে থাকবে, একেবারে ফেভিকুইকের মতো, একেবারে লাভ বার্ডস। বলেন। স্যার রূপক। রূপক কর্মধারায়। রূপক কর্মধারা, একদম সাথী এবং রুনা সঠিক বলেছে। উপমা এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম হচ্ছে রূপক সমাস। রূপক কর্মধারায় সমাস, অভেদ মানে ভেদ করা যায় না, আপনি এভাবে ভেদ করতে পারবেন না, একদম এইভাবে লেপ্টে থাকবে আর কি। বুঝতে পেরেছেন? মানে সেই বিবাহের প্রথম 1 বছরে যখন যেমন দম্পতিরা একেবারে নিজে মানে চোখ ছাড়া হতে চায় না আর কি, সেরকম আর কি। কিন্তু বিয়ের আবার 5-6 বছর বা তারও বেশি হয়ে গেলে তখন আর মানে আহ অসুবিধা হয় না আর কি, তখন দূরে দূরে থাকা যায় আর কি। তো রূপক কর্মধারায় হচ্ছে এই অভেদ, উপমা এবং উপমেয়ের মধ্যে আপনি ভেদ করতে পারবেন না। আমি যদি বলি মন মাঝি, তাই না? মন মাঝি, মনরূপ মাঝি। মনরূপ মাঝি একদম মনরূপক মাঝি। কর্মধারয় সমান। মন মাঝি। মন মাঝিটা হচ্ছে মাঝিটাকে আমরা মনটাকে আমরা মাঝি করে দিই। দেখা যাচ্ছে প্রিয় মানুষ এখন কি করছে, আমার মন অনেক সময় সেখানে চলে যায়, মাঝি হয়ে সাঁতরে সাঁতরে তার কাছে চলে যায় আর কি। যখন আমার ফোন মানে জাকারিয়ার ফোন ধরছে না, তখন জাকারিয়া মনে করছে কি করছে, এদিকে ফোনে ব্যস্ত, আবার ওদিকে জাকারিয়ার ফোন ধরছে না, ফলে মনটাকে মাঝি করে সেখানে পাঠিয়ে দেওয়া যাবে। এই যে বিভিন্ন কল্পনা যে সে কি করছে এখন, মন মাঝি, অভেদ কল্পনা। আচ্ছা, উপমেয় এবং উপমান ভিত্তিক কয়টি সমাস আছে আমাকে বলেন তো? যদি প্রশ্ন আসে উপমেয় এবং উপমান ভিত্তিক কয়টি সমাস আছে? দুটি। দুটি হবে। উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, আর রূপক কর্মধারায়, 3টি সমাস। উপমান, উপমিত আর রূপক। আপনারা এই যে আমরা উপমেয় এবং উপমান শব্দটা ব্যবহার করছি, আমাকে বলেন উপমেয় কোনটি আর উপমান কোনটি? আমরা কাকে উপমেয় বলবো আর কাকে উপমান বলবো? স্যার উপমানটা হচ্ছে যেটা সত্যি, মানে যেটা সত্যি, মানে উপমানটা যেটার মধ্যে তুলনা করা হবে ওটা সত্য, আর আপনি ওটা কি তুলনা। মাসুদা, মিথ্যা। মানে মিথ্যা, মাসুদা, মিথ্যা, যেটা মিথ্যা বলবে। হ্যাঁ, মাসুদা, সাথী, জাকারিয়া, আমরা
প্রত্যেকে কিন্তু উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়ের ডেফিনেশন বলছেন। আমি কিন্তু উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায়ের ডেফিনেশন চাইনি, আমি চেয়েছি উপমেয় কাকে বলে আর উপমান কাকে বলে। উপমেয় উপমেয় জিনিসটা কি? প্রথমে থাকে, উপমেয় কি থাকে? স্যার যার সঙ্গে প্রথমে থাকে। সেটাই উপমেয়। একদম একদম উপমেয় হচ্ছে, হ্যাঁ, উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়, হ্যাঁ, যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় আর কি। কেউ একজন তার প্রেমিকাকে তুলনা করছে যে তোমার মুখ চাঁদের মতো উজ্জ্বল। তো এই যে প্রেমিকার মুখকে আমি তুলনা করছি চাঁদের মতো উজ্জ্বল, তাহলে প্রেমিকার মুখকে আমি তুলনা করছি, প্রেমিকার মুখ হচ্ছে উপমেয়, প্রেমিকার মুখ হচ্ছে উপমেয়। এবারে আমি এই যে প্রেমিকার মুখকে যার সঙ্গে তুলনা করব সে হচ্ছে উপমান। চাঁদ, আমি চাঁদের সঙ্গে তুলনা করছি প্রেমিকার মুখ, সুতরাং চাঁদ হচ্ছে উপমান। আর সাদৃশ্যবাচক শব্দ, সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে এমন শব্দ যে শব্দটি উপমেয় এবং উপমান দুজনের মধ্যেই থাকবে। তাহলে এ বাক্যে সাদৃশ্যবাচক শব্দ কোনটি আপনারা বলেন? স্যার মতো। না, মতো স্যার হচ্ছে, মতো। ও সরি সরি, আমি সাদৃশ্যবাচক শব্দ বলছি। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। আমি সাধারণ ধর্মের কথা বলছি। সাধারণ ধর্ম হলো সেই ধর্ম যেটা উপমেয়ের মধ্যেই থাকবে এবং উপমানের মধ্যেও থাকবে। সেটা কি? সুন্দর। স্যার সুন্দর। একদম একদম সুন্দর সুন্দর। তোমার মুখ চাঁদের মতো সুন্দর আর কি। এই উপমেয় উপমানের ব্যবহার সবচেয়ে বেশি করে মানে প্রেমিক পুরুষেরা আর কি, প্রেমিক পুরুষেরা সবচেয়ে বেশি এর ব্যবহারটা জানে আর কি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন এই বিষয়গুলো আর কি। যে এগুলো বলে সে জানে আমি মিথ্যে কথা বলছি, যাকে বলে সেও জানে যে মিথ্যা কথা বলছি, তারপরেও শুনতে ভালো লাগে আমাদের, তাই কিনা বলে? হ্যাঁ, হাজবেন্ডের মুখের সঙ্গে কখনো চাঁদের তুলনা করেছেন আপনারা? যে তোমার মুখ চাঁদের মতো সুন্দর, কেউ বলেছেন এখানে? বলেন তো, বলেছেন? হাজবেন্ডে কখনো বলেছেন যে তোমার মুখ চাঁদের স্যার মতো কেউ সুন্দর? বললেও এখানে বলবে না। না না, এটা এটা বলতে হবে, এটা আমরা তো সব নিজেদের মানুষ, আমরা পরিবারের মানুষ। বলেন, কেউ বলেছেন কি? বললে সেটা বিরলের থেকে বিরলতম ঘটনা হবে আর কি। ওই অনেক সময় মানে মেয়েরা মানে মোটামুটি ভাবে বলে না, তো মেয়েরা ছেলেরাই বলে বলে, এই সমস্ত কথা। একদম একদম। ওই যে বিচারকরা সাজা দেওয়ার সময় বলে বিরলের থেকেও বিরলতম ঘটনা এটা। আমাদের অপরাধ বিজ্ঞানী এরকম মর্মান্তিক ঘটনা আর যাতে না ঘটে এই জন্য এই আসামিকে ডেথ সেন্টেন্স দেয়া হলো 302 ধারা অনুযায়ী ওকে। তো এটা হচ্ছে বিরলের থেকে তার থেকেও বিরলতম ঘটনা। কেউ যদি তার হাজবেন্ডের মুখের সঙ্গে চাঁদের তুলনা করে, তো হাজবেন্ড যে কাজই করছিল সে কিন্তু ওই সময় ফিট হয়ে পড়ে যাবে যে বাবা আমার মুখ আর চাঁদের মুখ, সে সারাদিন শুধু ভাবছে আমার মুখ চাঁদের মতো সুন্দর। হুম, কিন্তু সাধারণত এই এই যে মানে উপমেয় এবং উপমানের খেলা, এটা পুরুষরাই প্রধানত এ করে আর কি, খেলে আর কি। যাই হোক, আচ্ছা, তাহলে আমাদের হলো আচ্ছা, বরফ সাদা, বলেন তো বরফ সাদা এটা কোন ধরনের সমাসের উদাহরণ হবে? বরফ সাদা। আরো একটু সহজ করে দিই আপনাদেরকে, এটা উপমান কর্মধারায় নাকি উপমিত কর্মধারায়? বলেন, বরফ স্যার সাদা। উপমান হবে এটা। উপমান কর্মধারায় হবে। একদম একদম কারণ উপমান। বরফ তো মিষ্টি সাদা। বরফ এমনি সাদা থাকে, এমনি সাদা থাকে। হ্যাঁ, বরফ সাদা। উপমিতটা হচ্ছে স্যার যে এখানে সত্য তুলনাটা, তুলনা করা একদম মিথ্যা তুলনা, যেটা মিথ্যা, মিথ্যা মিথ্যা তুলনা তুলনা। সেটাকে উপমিত। আর উপমানটা হচ্ছে সত্য তুলনা। বুঝতে পারছেন? যে তুলনাটা সত্যতা আছে, তার মধ্যে সত্যতা আছে, সেটাই হচ্ছে উপমান। কিন্তু ব্যাকরণটা আপনারা এখনো মনে রেখেছেন, এটা খুব চমৎকার একটা বিষয়। হ্যাঁ, খুবই চমৎকার একটা বিষয়। আচ্ছা, কর্মধারা এবং তৎপুরুষ
উভয়ই উত্তর পদ প্রধান। কর্মধারায় এবং তৎপুরুষ উভয়ই উত্তর পদ প্রধান বা পরপদ প্রধান। আর একটি সমাস আছে দিগু, সেও পরপদ প্রধান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ধরেন কর্মধারায়ও উত্তর পদ প্রধান, দিগু উত্তর পদ প্রধান, তাহলে আমি কিভাবে চিনব কোনটি কর্মধারায় কোনটি দিগু, সরি তৎপুরুষ? এর কোনো শর্টকাট ট্রিক্স কি আমি আপনাদেরকে দিয়েছিলাম? স্যার দ্বিগুতে সংখ্যাবাচক শব্দ থাকবে। দিগুটা বাদ দেন, দিগুটা বাদ দেন। কর্মধারায় আর তৎপুরুষ এই দুটোর মধ্যে বলেন, আমি কি এর কোনো শর্টকাট ট্রিক্স আপনাদের স্যার বিশেষ্য আর বিশেষণের একটা ব্যাপার বলেছিলেন কি বলেছিলাম? নাকি? বিশেষ্য বিশেষণের ব্যাপার বলেছিলেন যে না, আমি একদম শর্টকাট একটা ট্রিক্স আছে। তৎপুরুষ সমাসটা মানে কারকের মধ্যে পড়বে, যেটা 6টা কারক, সেই 6টা কারণ কারক দিয়ে আমরা অবশ্যই একদম তৎপুরুষ সমাসটা করতে পারবো। একদম কারকের মধ্যে অবশ্যই পড়বে। আরো সহজ একটা ট্রিক্স আছে, আরো সহজ একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে, আপনারা এটা লিখে নেবেন, এই ভিডিওটি যখন আরেকবার শুনবেন তখন এটা লিখে নেবেন। উভয়ই পরপদ প্রধান। পূর্বপদে যদি বিভক্তি লাগানো যায় তাহলে তৎপুরুষ। আবারও বলছি, পূর্বপদে যদি বিভক্তি লাগানো যায় তাহলে তৎপুরুষ। আর পূর্বপদে যদি বিভক্তি লাগানো না যায় তাহলে কর্মধারায়। বলেন তো রাজস্বী, যিনি পূর্বপদ হচ্ছে রাজা, পরপদ হচ্ছে ঋষি, রাজার সঙ্গে আপনারা বিভক্তি লাগাতে পারবেন? রাজাকে ঋষি, রাজার ঋষি, রাজাতে ঋষি। এবারে রথ দেখা, রথ দেখা, পূর্বপদের সঙ্গে বিভক্তি লাগানো যাচ্ছে? রথকে দেখা যাচ্ছে। রথকে দেখা। কলা বেচা, কলাকে দেখা। কিন্তু মহর্ষি, মহান আর ঋষি, মহানের সঙ্গে আপনি বিভক্তি লাগাতে পারবেন? স্যার না। লাগাতে পারবেন না। সুতরাং কর্মধারায় এইগুলো হচ্ছে না শর্টকাট টিপস। হ্যাঁ, সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তো আমাদের খুব তাড়াতাড়ি নির্ণয় করতে হয়, ফলে শর্টকাট টিপস গুলো কিন্তু খুব দরকার। দুটোই পরপদ প্রধান, কিন্তু পূর্বপদের সঙ্গে যদি বিভক্তি লাগাতে পারি তৎপুরুষ, পূর্বপদের সঙ্গে যদি বিভক্তি না লাগাতে পারি তাহলে কর্মধারায়। একদম সহজ। কি টিক্সটা ভালো নাকি বলেন আমাকে? হ্যাঁ স্যার ভালো। একটু মজাদার টিক্স তো, এই সময় এই টিক্স গুলো কিন্তু মনে রাখবেন আর কি। যেমন লোক দেখানো, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, লোক দেখানো কোন সময় বলেন? তৎপুরুষ। লোককে দেখানো। লোককে দেখানো তৎপুরুষ। বউ দেখানো কোন সময়? বউ দেখানো, বউকে স্যার দেখানো তৎপুরুষ। এটাও কর্মতৎপুরুষ। তৎপুরুষ। হ্যাঁ, এটাও তৎপুরুষ। তো বউ দেখা একটা বিরাটের ব্যাপার আর কি। মানে মেয়েরা নতুন কেউ বিয়ে করে নিয়ে আসলে পাড়ার সমস্ত ভাবিরা বৌদিরা গিয়ে বউটা দেখে আসে। আর আমরা যারা পুরুষরা তারা তো যেতে পারি না, তারা ওই পরে যখন সেই আমার ধরেন সেই ভাইটা বা সেই দাদাটা যখন বউটা নিয়ে শ্বশুর বাড়িতে যায়, তখন ওই আমাদের দেখা হয় যে এটা কার বউ না অমুকের বউ। এটা দেখা, এটা মানে নতুন মানুষের দেখবার একটা কৌতূহল থাকে আমাদের প্রত্যেকের মনে। তো যখন একজন বিয়ে করে নিয়ে আসে, আপনারা সকলেই জানেন পাড়ার সমস্ত বৌদিরা, কাকিমারা, মাসিমারা তারা কিন্তু এসে দেখে আর কি। হ্যাঁ, প্রথম দিন এসে দেখে তখন মেকআপ থাকে, মানে বউটা বেশ একদম ঠিকঠাক আছে আর কি। পরের দিন যখন মেকআপ তোলা অবস্থায় দেখে তখন তারা আবার অন্যরকম গসিপ করে আর কি। হ্যাঁ, তো যাই হোক, আমরা প্রত্যেকেই সুন্দর, মেকআপ ছাড়াই আমরা প্রত্যেকেই সুন্দর আর কি। আচ্ছা, উপপদ তৎপুরুষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপপদ ও তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের কোন ট্রিক্স আমি আপনাদের কি বলেছিলাম? হ্যাঁ স্যার, উপসর্গ থাকবে। না, উপসর্গ থাকবে না, উপসর্গ না থাকবে না। উপপদ তৎপুরুষের কি ট্রিক্স বলেছিলাম একটু মনে করার চেষ্টা করেন তো। কোথায় যত থাকবে এটা কি স্যার? এক কথায় প্রকাশ না অন্তরা, এক কথায় প্রকাশ, হ্যাঁ স্যার, এক কথায় এক কথায় প্রকাশ। এক কথায় বাংলা
বাংলা ভাষার যতগুলো এক কথায় প্রকাশ আছে সব উপপদ তৎপুরুষ। উভচর, সহচর, অগ্রজ, অনুজ, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, যে এক কথায় প্রকাশগুলো আছে সব হচ্ছে উপপদ তৎপুরুষ। স্বস্তিক, সব উপপদ তৎপুরুষ। এবং উপপদ তৎপুরুষ থেকে ভীষণ প্রশ্ন আসে, খুব প্রশ্ন আসে, এবং আমরা ওটা নিয়ে খুব ঘাবড়ে যাই, কারণ বইতে যে সংজ্ঞাগুলো রয়েছে বিরাট খটোমটো সংজ্ঞা, ভীষণ খটোমটো সংজ্ঞা, এই সংজ্ঞা দেখেই আমরা পুরো ঘাবড়ে যাই। কিন্তু উপপদ তৎপুরুষ হচ্ছে সমস্ত বাংলাতে যতগুলো এক কথায় প্রকাশ আছে সেগুলো দিলেই আপনি চোখ বুজিয়ে করবেন উপপদ তৎপুরুষ। আর তৎপুরুষের সঙ্গে কারকের একটা বিরাট সম্পর্ক আছে, হ্যাঁ, এবং 6টি কারক দিয়ে কিন্তু তৎপুরুষের নাম রয়েছে। তো আমি আপনাদেরকে বলছি, বিলেত ফেরত, এটা কোন তৎপুরুষের উদাহরণ বলেন? বিলেত ফেরত। অপাদান অপাদান তৎপুরুষ। তৎপুরুষ, স্যার বিলেত থেকে বিলেত ফেরত। থেকে ফেরত। অপাদান তৎপুরুষ। হ্রদ দেখা কোন তৎপুরুষের উদাহরণ? হ্রদ কর্ম দেখা। তৎপুরুষ। রথকে দেখা, কর্ম কর্ম তৎপুরুষ। একদম একদম কর্ম তৎপুরুষ। ফলে আমরা কারক নির্ণয়টা যারা পারি তারা তৎপুরুষটা তাদের কাছে খুব একটা কঠিন বলে মনে হয় না, তাদের কাছে তৎপুরুষটা কিন্তু খুবই সহজ হয়। যাই হোক, তীর্থযাত্রা কোন তৎপুরুষের মধ্যে পড়বে? তীর্থযাত্রা নিমিত্ত তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ, একদম সঠিক, তীর্থের জন্য একদম যাত্রা, সঠিক, একদম সঠিক। তীর্থযাত্রা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। ইন্দ্রজিৎ কোন তৎপুরুষের মধ্যে পড়বে? স্যার উপপদ তৎপুরুষ। একদম ইন্দ্রকে সঠিক, জয় করেন। সঠিক। ইন্দ্রকে উপপদ জয় করেছেন যিনি। একদম সঠিক, উপপদ তৎপুরুষ। দ্বন্দ্ব শব্দের অর্থ কি আমাকে বলেন তো? দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ বিভাজন, মিলন, মিলন। মিলন বিভাজন, বা জোড়া দেওয়া, মিলন ও মিলন বা যুক্ত করা। দেখেন, বাহ্যিক অর্থর ঠিক বিপরীত হচ্ছে ব্যাকরণগত অর্থ। বাহ্যিক অর্থ দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মারামারি, ছুরি কাটারি। আর ব্যাকরণে এসে সেটাকে বলছে মিলন বা যুক্ত করা। ফলে বাহ্যিক অর্থ কি তার সঙ্গে কিন্তু ব্যাকরণগত অর্থের সেই অর্থে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বহুব্রীহি শব্দের অর্থ কি বলেন তো? বহুব্রীহি শব্দের অর্থ কি? মানে বহু ধান ফলিয়াছে যার, কৃষক, মানে একটা কৃষকের যার অনেক ধান ফলেছে। সম্ভ্রান্ত কৃষক আমরা বলতে পারি তো? সম্ভ্রান্ত কৃষক আমরা বলতে পারি। আমরা শুধু কৃষক বললে কিন্তু হবে না, কারণ কেবলমাত্র কৃষক বা একজন ভাগ চাষি তিনি কিন্তু বহুব্রীহির অধিকারী নন। হ্যাঁ, বহুব্রীহি হতে গেলে অন্তত 3-4টে গোলা থাকতে হবে। আপনারা ধানের গোলা দেখেছেন? ধানের গোলা হ্যাঁ স্যার, গোল গোল তো গ্রামের বাড়িতে সব অনেকের আছে। অনেকের ছিল, গ্রামের দিয়ে দিকে। ওপরটা খাওয়া। হ্যাঁ। যারা সম্ভ্রান্ত কৃষক তাদের বাড়িতে ধানের গোলা থাকতো প্রাচীনকালে, আপনারা সকলেই জানেন আর কি। এখন তো ওই সমস্ত মানে জিনিসপত্র রাখবার জন্য সব মানুষজন আলাদা ঘর করে, গোডাউন করে। তখন তো গোডাউন করা হতো না, তখন এই সমস্ত গোলা করে তার মধ্যে কিন্তু রেখে দিত। তো এরকম গোলা আছে 3-4টে যার বাড়িতে, সেই হচ্ছে বহুব্রীহি। অনেক ধানের মালিক যে, বা যার বাড়িতে অনেক ধান আছে। হ্যাঁ, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, ভালো করে শোনেন। পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, হ্যাঁ, এটা কোন সমাসে, মানে কোন বহুব্রীহি সমাসে আমরা দেখতে পাই? পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য, বলেন কোন বহুব্রীহিতে? বহুব্রীতে। কোন বহুব্রীহি? সমানিধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি, একদম সমানাধিকরণ বহুব্রীহি। পূর্বপদ বিশেষ্য, পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। আচ্ছা বলেন তো, এর নাম সমানাধিকরণ কেন হলো? সমানাধিকরণ কেন হলো এর নাম?
নাম তো থাকে, নামের স্যার তো কোনো কারণ পূর্বপদ থাকে এবং না। পরপদ দুটো পদই মানে শূন্য বিভক্ত থাকে। একদম, শূন্য দুটো বিভক্তি। দুটো পদেই শূন্য বিভক্তি। শূন্য বিভক্তির অপর নাম কি? অবিভক্তি। বিভক্তি। একদম, শূন্য বিভক্তির অপর নাম হচ্ছে অবিভক্তি। একদম। অ অ অতে দেখবেন কোনো কার নেই, কিন্তু আতে কিন্তু একটা আকার আছে, কিন্তু অতে কিন্তু কোনো কার নেই। অ একদম এইভাবে একা, ওই জন্য শূন্য, শূন্য বিভক্তি। দ্বন্দ্ব থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ বলেন। একশেষ দ্বন্দ্বের একটা উদাহরণ দেন তো। সে তুমি ও আমি আমরা আমরা, তোমরা একদম এই একদম দুটো সঠিক, আছে। তনুশ্রী সঠিক বলেছে। আমরা, সে, তিনি এবং আমি, আমরা। তো আমার খুব ভালো লাগছে যে ব্যাকরণ থেকে আমাদের, যে পরীক্ষায় হোক ব্যাকরণ থেকে কিন্তু আমাদের নাম্বার কাটতে পারবে না। গ্রামার থেকে আমাদের গ্রামারটা এতটাই শক্তিশালী হয়েছে। আমাদের যদি এমএসসি হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সাহিত্যের ইতিহাসটা খুব জোর দিতে হবে, আর টেক্সটটা খুব জোর দিতে হবে। ব্যাকরণটা আমাদের খুব শক্তিশালী একটা পয়েন্ট আছে। ব্যাকরণ থেকে তো কোশ্চেন বেশি থাকে না এমএসসি না, তে। ব্যাকরণ থেকে প্রশ্ন থাকবে। এমএসসির প্রশ্নটা কিন্তু খুবই ভালো হয়। হ্যাঁ, এসএসসির মতো এতটা খারাপ জায়গাতে তারা থাকে না, আমি যা দেখলাম। প্রশ্নটা বেশ ভালো হয় এমএসসির। ভালো ছিল, কিন্তু ব্যাকরণ থেকে কয়েকটা ছিল, বেশি ব্যাকরণ ছিল থেকে না। কয়েকটা ছিল আর কি, তারপরেও ব্যাকরণটা আমাদেরকে করতে হবে। অনাদি, অনাদি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ বলেন? অনাদি, নর্থ অনাদি, অনাদি নর্থক কোন বহুব্রীহি সমাস? অনাদি নর্থক নং বহুব্রীহি, একদম একদম। নেই আদি, নেই আদি যার, নং বহুব্রীহি সমাস। আচ্ছা, দশানন, দশানন কি দ্বিগু সমাসের উদাহরণ? দশানন, দশানন, না তো পঞ্চনন, বহুব্রীহি আছে না আর বহুব্রীহি। কোন এটা বহু- বহুব্রীহি আছে। একদম। দশ দশ আনো বহু যাবে বহুব্রী হবে। তাহলে তো দশটা মাত্রা বোঝায় না, কোন একজন কে বহুব্রীহি হবে? বলেন তো? বহুব্রীহির কোন ভাগের মধ্যে পড়বে? সংখ্যাবাচক। সংখ্যাপূর্বক বা সংখ্যাবাচক, একদম সংখ্যাপূর্বক বা সংখ্যাবাচক। আচ্ছা, কোন সমস্ত পদে, কোন সমাসে সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পায় তাহলে তাকে কি সমাস বলা হবে? স্যার অলুক সমাস। অলুক বা অলোপ, একদম অলুক বা অলোপ সমাস। হ্যাঁ, তাহলে আমি যদি বলি মুখে ভাত, ধরেন আমি বললাম মুখে ভাত, এটা কোন সমাসের উদাহরণ হবে? স্যার মুখে ওই ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, অলোক বহুব্রীহি। অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি হচ্ছে মুখে ভাত। আমি যদি বলি দেশে বিদেশে, দেশে বিদেশে কোন সমাস? দেশে দ্বন্দ্ব বিদেশে হবে স্যার। কোন স্যার সমাস দ্বন্দ্ব হবে? হবে না, অলুকের মধ্যেই যাবে। অলুক অলুকের মধ্যে স্যার যাবে। অলোক দ্বন্দ্ব, অলোক অলুক, দ্বন্দ্ব দেশ। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, হ্যাঁ, প্রথমে বিভক্তি। উভয় হ্যাঁ পদে হ্যাঁ হ্যাঁ। বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব। হ্যাঁ, আচ্ছা, বলেন তো ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা কোন এটা তো কোন অলোক অলোক অলুক দ্বন্দ্ব? তৎপুরুষ। একদম হ্যাঁ, একদম। পূর্বপদে যদি বিভক্তি থাকে তাহলে দুটি সমাস হবে, এক হচ্ছে অলুক তৎপুরুষ আর এক হচ্ছে অলুক বহুব্রীহি। অলুক তৎপুরুষ হতে গেলে পরপদকে প্রাধান্য পেতে হবে, আর অলুক বহুব্রীহি হলে তৃতীয় পদকে প্রাধান্য পেতে হবে। গায়ে হলুদ, দেখেন পূর্বপদের সঙ্গে বিভক্তি আছে, গায়ে হলুদ পূর্বপদের সঙ্গে বিভক্তি আছে, কিন্তু এখানে এই আমাদের জাকেরিয়া আগামীকাল যদি সকালবেলা বা দুপুরবেলা, এখন তো সকালবেলা স্নান করাটা খুবই কষ্টের একটা ব্যাপার, তো দুপুরবেলা যখন সে গোসল করবে বা স্নান করবে, সে যদি হলুদ মাখে তাহলে কি সেটাকে আমরা গায়ে হলুদ বলবো? না স্যার, তাহলে এমনি গায়ে হলুদ হ্যাঁ স্যার, কেমন হয়? তো অনুষ্ঠান বিয়ে, বলতে গায়ে হলুদ তো বিয়ে বিবাহ বিয়ের ক্ষেত্রে একদম, গায়ে হলুদ। বিবাহের প্রাক অনুষ্ঠান, বিবাহের প্রাক অনুষ্ঠান। তাহলে তৃতীয় একটা পদ এখানে প্রাধান্য পাচ্ছে, সুতরাং তৃতীয় পদ প্রাধান্য পাচ্ছে বলে এটা হচ্ছে অলুক অলুক বহুব্রী। বহুব্রীহি। বুঝতে পেরেছেন? কিন্তু যদি বলি তেলে ভাজা, তেলে ভাজা হচ্ছে অলুক
তৎপুরুষ। তৎপুরুষ হবে ওটা। আর যদি দুই পদেই বিভক্তি থাকে, দেশে বিদেশে এরকম দুই পদেই বিভক্তি থাকে, তাহলে সেটা আমরা এটা অলুক চৌদ্দটি দ্বন্দ্ব। বলবো দ্বন্দ্ব হবে। অলুক দ্বন্দ্ব। একদম সহজ, আমরা সবটাই জেনে গেছি আর কি। আর দ্বিগু সমাস তো আমরা জানি। আচ্ছা বলেন তো, কোন সমাসে অন্য পদ দিয়ে আমরা ব্যাস বাক্য করি? কোন সমাসে আমরা অন্য পদ দিয়ে ব্যাস বাক্য করি? অন্য পদ প্রাধান্য পেলে বহুব্রীহি, কিন্তু আমি ব্যাস বাক্যের কথা বলছি। একটি বিশেষ সমাস আছে, সেখানে আমরা অন্য পদ দিয়ে ব্যাস বাক্য করি, সেই পদটা নিই না, অন্য পদ। বলেন কিছু হবে? অব্যয় অব্যয়ীভাব। অব্যয় সমাস। না না না, নিত্য সমাস, নিত্য সমাস। হ্যাঁ, নিত্য সমাস। গ্রহান্তর, হ্যাঁ হ্যাঁ আছে আমি। গ্রহান্তর হ্যাঁ। অন্য গ্রহ, মন্বন্তর অন্য মনু, গ্রামান্তর অন্য গ্রাম, চিহ্ন মাত্র কেবল চিহ্ন, কিছু মাত্র কেবল কেবল মাত্র, এই যে অন্য শব্দ নিয়ে এসে আমরা যে ব্যাস বাক্য করছি, সুতরাং নিত্য সমাসে অন্য শব্দ দিয়ে কিন্তু আমরা ব্যাস বাক্য করি। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অন্য সমাস দিয়ে। ব্যক্তিবাচক সর্বনাম আর আত্মবাচক সর্বনামের মধ্যে পার্থক্য কি, এবং কোন সর্বনামকে পুরুষবাচক সর্বনাম বলে? বলেন। স্যার ব্যক্তিবাচক সর্বনামকে পুরুষবাচক ব্যক্তিবাচক সর্বনাম বলে। সর্বনামকে পুরুষবাচক সর্বনাম বলে। ব্যক্তিবাচক সর্বনামকে পুরুষবাচক সর্বনাম ব্যক্তিবাচক বলে। আচ্ছা, আমরা কিভাবে দুটোকে পৃথক হ্যাঁ। করবো? ব্যক্তিবাচক সর্বনাম এবং আত্মবাচক সর্বনাম আমি কিভাবে চিনবো? ব্যক্তিবাচক সর্বনামটা পুরুষের মধ্যে পড়বে, তিনটে পুরুষই ব্যক্তিবাচক পুরুষের সর্বনাম, মধ্যে, আর আত্মবাচক সর্বনামটা সবসময় স্বয়ং নিজে বোঝাবে। একদম নিজে, স্বয়ং বোঝাবে, খোদ বোঝাবে, একদম নিজেকে বোঝাবে। হ্যাঁ, আপনার একদম নিজেকে বোঝাবে আত্মবাচক সর্বনামে। আমি নিজে এ কাজ করেছি, আপনি আমার ধর্ম অপরে শিখাও। আপনি আমার ধর্ম অপরে শিখাও, অর্থাৎ যে আমি নিজেকে বলছি আর কি, আপনি আমার ধর্ম অপরে শিখাও। আমি যে এই যে নিজেকে বললাম, এই নিজেকে বলার জন্য এটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আচ্ছা, সাপেক্ষবাচক সর্বনাম, সাপেক্ষবাচক সর্বনাম বা সংযোগবাচক সর্বনাম, একটা উদাহরণ আমরা কি পেতে পারি? সাপেক্ষবাচক সর্বনাম বা সংযোগবাচক সর্বনামের একটা যদি তুমি উদাহরণ। আসো তবে আমি যাব। হ্যাঁ, এই যে যদি, তবে, যদি রাম আসে চেয়েছে, হ্যাঁ তবে যদি যাবো। তবে যত তত, মানে সাপেক্ষ মানে কি? একজন আর একজনের উপরে কিছুটা হলেও কি করবে? নির্ভর করবে, তাই কি না? নির্ভরশীল। সাপেক্ষ, নির্ভরশীল। পরে এই ব্যাপারটা কিন্তু থাকছে সাপেক্ষবাচক সর্বনামে। এবং আমরা একটি বাক্যে সাপেক্ষবাচক সর্বনামের খুব প্রাধান্য থাকে। সেই বাক্যটি কি বাক্য? একটি বাক্যে সাপেক্ষবাচক সর্বনামের প্রাধান্য থাকে, মানে সেই সাপেক্ষবাচক সর্বনাম দেখেই আমরা সেই বাক্যটা চিহ্নিত করি। জটিল কি বাক্য সেটি? জটিল জটিল বাক্য, জটিল একদম বাক্য। একদম জটিল বাক্য। জটিল বাক্য হচ্ছে সাপেক্ষবাচক সর্বনাম নির্ভর। যদি বৃষ্টি আসে তবে আমি যাব। এই বৃষ্টি হচ্ছে বৌদির বোন বৃষ্টি, বুঝতে পেরেছেন? এই বৃষ্টি হচ্ছে বৌদির বোন বৃষ্টি। জাকেরিয়া বাইরে আছে, বৌদিকে বলে রেখেছে, বৌদি তোমার বোন বৃষ্টি এলে আমাকে খবর দিও, আমি বাড়ি আসবো। এ বৃষ্টি ওই আকাশে রিমঝিম বৃষ্টি নয় কিন্তু। হ্যাঁ, যাই হোক, তারপরে আমরা করব আজকে মূলত আমরা প্রশ্ন ধরবো বিভিন্ন রকম। একটা অন্য বই নিয়েছি, বামদেব চক্রবর্তীর বই নয়, সেখান থেকে আমরা নতুন নতুন প্রশ্ন পাচ্ছি। আচ্ছা, বিশেষণের কয় প্রকার? বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায় আমাকে বলেন। বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা তিন যায়। ভাগে। কি কি বলেন? বিশেষ ক্রিয়া বিশেষণ, বিশেষণের হুম, বিশেষণের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ।
তিন ভাগে ভাগ করা যায়: বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ আর বিশেষণের বিশেষণ। বিশেষণের একটা উদাহরণ বলেন তো আপনারা, বিশেষণের বিশেষণ। লাল টুকটুকে বউ, ধবধবে সাদা ত্বক। একদম। অর্থাৎ একটি বিশেষ্যকে আপনি যখন বিশেষিত করছেন, সেই বিশেষণকে আবার যদি বিশেষিত করা হয়, এই বিশেষণটা প্রেমিক পুরুষরা খুব ব্যবহার করে। তাদেরকে শিখতে হয় আর কি, মানে তারা বিশেষণের বিশেষণ তারা জানে আর কি, বুঝতে পেরেছেন? বিশেষণ মানে তারা মানে ব্যাকরণগত ভাবে অনেকটাই মানে তারা ডেভেলপ আর কি। হ্যাঁ, ব্যাকরণ ভাবে অনেকটাই ডেভেলপ। একজন লেফট হয়ে গেল, আপনারা বোধহয় দেখেছেন, লেফট হয়ে গেছে আর কি, বাঁচা গেছে। হিসাব করে কথাবার্তা বলতে হচ্ছিল আমার, ভালো গেছে, লেফট হয়ে গেছে। আচ্ছা যাই হোক। তো বিশেষ্যের বিশেষণ হচ্ছে মানে নাম বিশেষণ। নাম বিশেষণটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ। রহিম ভালো ছেলে, রাম মেধাবী ছাত্র, এইগুলো আর কি। যাই হোক। আর সর্বনামের বিশেষণ, সে খুব ভালো মানুষ। সর্বনামকে যখন বিশেষিত করবে, সে খুব ভালো মানুষ। আর বিশেষণের বিশেষণটা ওইটা হচ্ছে ওইটা। আচ্ছা, হ্যাঁ, সর্বনামের বিশেষণ আর সর্বনামীয় বিশেষণ এই দুটো একটু বলে দিন তো। সর্বনামীয় বিশেষণ, আচ্ছা আচ্ছা বলছি। যে জন এ কথা বলেছেন তিনি মিথ্যা কথা বলেছেন। সর্বনামীয় বিশেষণকে একটুখানি দেখি। ওই যে যত মত তত পথ, হ্যাঁ, আহ উপবাক্য হবে সর্বনামীয় বিশেষণটা। যে এটা আমাকে একটুখানি দেখতে হবে। হ্যাঁ, এটা দেখে আমি আপনাকে বলবো, আমাকে একটুখানি দেখতে হবে সর্বনামীয় বিশেষণটা। আচ্ছা, একপদী বিশেষণ সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? একপদী বিশেষণ, গাছ একটা পদ, আমি যদি বলি বড় গাছ, বুঝছেন? মাছ একটা পদ, আমি যদি বলি বড় মাছ, তাহলে একপদী বিশেষণ। মানে এই মাছটাকে বড় বলে আমি বলছি, এটা হচ্ছে একপদী বিশেষণ। আর বহুপদী বিশেষণ হচ্ছে অনেকগুলো বিষয়টাকে আমি বিশেষিত করছি, অনেকগুলো বিষয়কে বিশেষিত করছি আমি। হ্যাঁ, আমি বললাম রামবাবু রহিম, শ্যামল, মধু এবং যদুবাবুর মতো শক্ত মানসিকতার লোক। তাহলে রামবাবুর সঙ্গে আমি অনেককে বিশেষিত করলাম, সুতরাং এটা হচ্ছে বহুপদী বিশেষণ। আচ্ছা, উপসর্গ, বাংলা উপসর্গ কয়টি বলেন? বাংলা উপসর্গ কি 21টি। স্যার 21টি। 21টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। সংস্কৃত উপসর্গ 20টি। ফার্সি উপসর্গ কয়টি? 10টি। ফার্সি উপসর্গ হচ্ছে 10টি। হর, দর, নিম, বে, ব, রে, হ্যাঁ, দর, কাজ, স্যার। এগুলো সব ফার্সি উপসর্গ আর কি। তো এই উপসর্গের জায়গাগুলো আপনারা প্রত্যেকে মুখস্থ করবেন। যেমন সংস্কৃত উপসর্গ হচ্ছে পরপরা, অপ, সম, নি, অপ, অনু, নির, দূর, বি, অধি, সু, উত, পরি, পতি, অফি, অতি, অপি, উপ, আ, এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ, মুখস্থ করে ফেলবেন প্রত্যেকে। আর বাংলা উপসর্গ হচ্ছে অ, অনা, অ, হু, সু, না, নি, নি, বি, হা, রাম, স, পাতি, ফর, ফরা, সু।
আরো কিছু আছে। আর বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গ আছে। গড়, ফি, বদ, বে, হর, নিম, বদর। ইংরেজি উপসর্গ হেড, সাব, মিনি, হাব। এইগুলো কিন্তু মুখস্থ করবে। আচ্ছা, এই উপসর্গ গুলো যদি আমি সব মুখস্থ করতে পারি, তাহলে আমার জন্য ব্যাকরণের একটি অংশ খুব ভালো হয়ে যায়। একটি সমাস আমার জন্য খুব হাতের তালুতে চলে যায়। অব্যয়ী সমাসের নাম কি? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি উপসর্গ আদতে এক প্রকার কি বলেন তো? উপসর্গ আদতে এক প্রকার কি? সর্বনাম? অপয় অপয় অব্যয় অব্যয় একদম। উপসর্গ আদতে কিন্তু এক প্রকার অব্যয়। ক্রিয়ার মূল অবিভাজ্য অংশকে কি বলি আমরা? ধাতু। 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 শব্দ কয় প্রকার? উৎপত্তিগতভাবে শব্দ কয় প্রকার? 2 প্রকার, 2 প্রকার। কি কি? মৌলিক আর সাধিত। মৌলিক এবং সাধিত। বাংলা ভাষাতে সবচেয়ে বেশি শব্দ কোন 3টি ভাষা থেকে এসেছে? কোন 3টি বিদেশি ভাষা থেকে এসেছে সবচেয়ে বেশি শব্দ? সাধিত শব্দ। বলেন, জো- কোন 3টি বিদেশি ভাষা থেকে বাংলাতে সবচেয়ে বেশি শব্দ এসেছে? আরবি আর ফার্সি। আরবি, ফার্সি আরবি, এগুলো ফার্সি এবং ইংরেজি। আর ইংরেজি। আরবি, ফার্সি এবং ইংরেজি। কারণ সংস্কৃত তো বিদেশি ভাষা নয়। সংস্কৃতে সবচেয়ে বেশি শব্দ আছে। 100টির মধ্যে 95টি শব্দ হচ্ছে সংস্কৃত জাত, যার মধ্যে 44টি হচ্ছে তৎসম আর 51টি হচ্ছে তদ্ভব। এই দুটো ভাষার মানে দুটো শব্দই কিন্তু সংস্কৃত থেকে এসেছে। একটা হচ্ছে সরাসরি এসেছে আর একটা হচ্ছে বিবর্তিত হয়ে এসেছে। হ্যাঁ, এই ছেলেদের জীবনটা হচ্ছে তদ্ভব। আপনারা বলবেন কিভাবে ছেলেদের জীবনটা তদ্ভব কিভাবে হয়? কারণ বিয়ের আগে ছেলেরা থাকে তৎসম, কোনো বিবর্তন হবে না বাবা, যেমন আছি তেমনই থাকবো, তৎসম। বিরাট জেদ নিয়ে বিরাট বিরাট হয়ে আছে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেদিনই বিয়ে করতে গেছে আর কি, তারপর থেকে বিবর্তন হচ্ছে, তদ্ভাবে রূপ নিচ্ছে আস্তে আস্তে। তোমাকে এরকম করে থাকলে হবে না, 7টার মধ্যে বাড়িতে ঢুকতে হবে, দাড়িটা সবসময় কেটে রাখতে হবে, চুল এরকম বড় বড় রাখলে হবে না। এই যে বিধি নিষেধ আর কি, এই যে বিবর্তন, এবারে বিবর্তন হতে 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 এক সময় ভদ্রলোক ছিল তৎসম, হয়ে গেছে তদ্ভব। এটা 2-4 বছর তদ্ভব থাকবে, আর যখন 10 বছর হয়ে যাবে সংসার লাইফ, তখন আর তদ্ভবও থাকবে না, তখন অর্ধ তৎসম হয়ে যাবে। তাই না? আমি কি ভুল কিছু বলেছি? আমাকে একটু বলেন, আমি ভুল কিছু বলেছি? স্যার না, ঠিকই। একদম ঠিক। বিয়ের আগে ভদ্রলোক তৎসম, ওরে বাবা সে কি জেদ, हमारा मतलब থাকেঙ্গে, जो मर्जी वो करेंगे। এটা হচ্ছে বিয়ের আগের এই রোগটা। যখন বিয়েটা হয়ে গেল, আস্তে আস্তে একটু একটু বিবর্তিত হতে 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 সে একদম তদ্ভব হয়ে গেল। দেখেন বিবর্তন হয়ে যাচ্ছে। এই যে তৎসম প্রাকৃতের মধ্যে তদ্ভাবে এসেছে তো। আর পুরুষ মানুষ হচ্ছে, প্রথমে তৎসম ছিল অবিবাহিত, তারপরে বিবাহ, এই যে বিবাহ ওখানে ছিল প্রাকৃত আর এখানে বিবাহ, এই বিবাহের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে তদ্ভব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এবারে সংসার করতে 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 আবার বিবর্তিত হতে হতে এক সময় কিন্তু অর্ধ তৎসমতে চলে যাচ্ছে আর কি। তো যাই হোক, মজা করলাম আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারটা আছে। জাকারিয়া যা ভয় পেয়ে যাবে বেচারা, হয়তো অনেকদিন পরে হিন্দি শুনে বন্ধুরা, অনেকদিন পরে হিন্দি বলা প্রায় ছেড়েই দিচ্ছি আর কি। আবার হিন্দি বলতে হবে, আমি বুঝতে পারছি, হিন্দি বলতে হবে। হ্যাঁ, ধন্যবাদ বন্ধুরা। হ্যাঁ, বলতে হবে, সত্যি আমাদের শুনতে খুব ভালো লাগে। একদম ঠিক আছে, আমরা আবার হিন্দি বলবো। কিন্তু এই জাকারিয়া বেচারা একা রয়েছে, ও তো ভয় পেয়ে যাবে, ও তো আর বিয়েই করতে চাইবে না। হ্যাঁ স্যার, বলেন বলেন আমরা সবাই মিলে ওকে বলেন যা স্যার। ভয় দেখাচ্ছি, ও বেচারা যদি আগামী দিনে বিয়ে না করে, তাই দায়ভার তো আমাদের নিতে হবে,
তাই না? তো সেই ক্ষেত্রে আর বেশি ভয় দেখানো চলবে না। আমরা এবার বিবাহের ভালো গুণগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাকে বলেন অব্যয়ের কটি ভাগ? আমাকে বলেন তো অব্যয়ের কটি ভাগ? স্যার 4 প্রকার। 4 প্রকার। কি কি? পদান্বয়ী, অনন্বয়ী, হুম। সমুচ্চয়ী আর ধনাত্মক। আচ্ছা, এই যে 4 প্রকার অব্যয়, তার মধ্যে কোন অব্যয় সে অন্যান্য পদের সঙ্গে কোনো সম্পর্ক তার থাকে না, বাক্যের অর্থেরও কোনো পরিবর্তন সে করতে পারে না, মানে কোনরূপ ভূমিকা তার থাকে না বাক্যের অর্থ পরিবর্তনে? কোন? অনন্বয়ী। অনন্যই অব্যয়। তাহলে অনন্যই অব্যয়ের কাজ কি? বাকি সৌন্দর্য বৃদ্ধি কেবল বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করা, একদম, এবং বাক্যটাকে বলিষ্ঠ করা। বাক্যটাকে অনন্যই অব্যয় বাক্যটাকে বলিষ্ঠ করে। আমি যদি ধরেন আমি বললাম, বাহ, উফ, কি অসাধারণ দৃশ্য দেখলাম। সাধারণত জাকারিয়া কোনো বিয়ে বাড়িতে গেছে আর কি। সেখানে গিয়ে বেশ অপ্সরাদের দেখেছে, দেখে ওই যে মানে প্রশংসা সূচক যে উপলব্ধি, উফ, কি দৃশ্য দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। এই যে জাকারিয়া বলছে উফ, একটা সৌন্দর্য দেখে সে তার মুখ দিয়ে যে উফ বেরোলো, এই যে উফ, এটা সেই সৌন্দর্যকে, মানে সেটা যে অধিকতর সৌন্দর্য, সেটা ও কিন্তু প্রকাশ করলো এই উফের মধ্য দিয়ে। আর আমি যদি শুধু বলতাম যে হ্যাঁ সুন্দর, হ্যাঁ সুন্দর, এই হ্যাঁ সুন্দর আর উফ কি সুন্দর, এই দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন পার্থক্য আছে। পার্থক্য আছে কিনা নেই আমাকে বলেন? আছে। ভীষণ পার্থক্য আছে। আমি আমার বাড়ির পিছনের যে মাঠটা আছে আর কি, তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি বলতে পারি হ্যাঁ কি মানে খুব সুন্দর, খুব সুন্দর দৃশ্য দেখলাম। কিন্তু আপনি যখন বোটে করে সুন্দরবনের, মানে ওই যে নদী দিয়ে আপনি যখন সুন্দরবনটাকে পর্যবেক্ষণ করতে করতে যাচ্ছেন, তার সৌন্দর্য আর আমার গৃহের পিছনের যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যের মধ্যে কি কোনো মিল আছে? কোনো মিল স্যার তো অনেক নেই। পার্থক্য, অনেক মিল পার্থক্য আছে, নেই, অনেক পার্থক্য। অনেক পার্থক্য আছে। এই জায়গাগুলোই কিন্তু অনন্যই অব্যয় কাজ করে। এই ব্যাপক অর্থে এবং খুব খারাপ অর্থে, এক বিরাট ব্যাপকত্ব আর একটা হচ্ছে বিরাট খারাপ, এই দুটো জায়গায় কিন্তু অনন্যই অব্যয়টা কাজ করে। ধরেন একজন মানুষ, আমরা যখন ওই ভিডিও, মানে সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও আমাদের সামনে আসে আর কি, মানে 1000 জন মিলে একজন মানুষকে পিটিয়ে হত্যা করছে, বা কেউ কাউকে মানে খুন করছে আর কি, মানে প্রতিটা খুনই তো মর্মান্তিক, তাই না? আর যে গোপনে যে মার্ডার গুলো হয়, মানুষকে হত্যা করা হয়, গোপনে যে হত্যা করা হয়, সেই হত্যা দৃশ্যটা আমরা দেখি না বলে আমাদের মনে হয় না, কিন্তু ওইটা যদি কেউ চিত্র ধারণ করে, সেটা যদি আপনাকে দেখায় না, আপনি নিতে পারবেন না, আপনি নিতে পারবেন না। তখনই আমরা বলি কি বিভৎস দৃশ্য, কি বিভৎস দৃশ্য। এই যে বিভৎস দৃশ্য আর কি বিভৎস দৃশ্য, এই বিভৎসতার মাঝখানে কিন্তু একটা বিরাট তফাৎ আছে। সুতরাং অনন্যই অব্যয় সবসময় সৌন্দর্য এবং বিভৎসতা, এই দুটো জায়গাতে কিন্তু কাজ করে। ও মূলত বাক্যের অর্থের তাকে আরো গভীর করে, পরিপূর্ণতা দেয়। হয়তো অর্থের পরিবর্তন করতে পারে না বা কোনো রকম হেরফের করতে পারে না, কিন্তু সে কিন্তু অর্থটাকে বলিষ্ঠ করে এবং বাক্যটাকে সুন্দর করে। আচ্ছা, ধনাত্মক অব্যয়ের 2টি ভাগ আছে, সেই 2টি ভাগের কোনটিকে কি বলে আমাকে একটুখানি জানান। অনুকার, স্যার ধনাত্মক আর একটা ভাব প্রকাশও। ভাব প্রকাশকটা অনুকারটা কোনটা? বাইরে বাইরে, মানে অনুকারটা হচ্ছে বাইরের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর ভাব প্রকাশকটা হচ্ছে হচ্ছে ভিতরে। ভিতরে। প্রকাশকটা কি মনে মনে? আপনি ভাব একটা গান প্রকাশ, গেয়েছিলেন স্যার, একদম, ভাব বন্ধু প্রকাশক তখন হচ্ছে মৌল ইয়া ভিতরে। ওই যে আমি একটি উদাহরণ সবসময় বলি, রিলি। 10 বছরের রিলেশন, 10 বছরের সম্পর্ক আর কি। সেই মানুষটা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসেছে, তখন জাকারিয়ার সঙ্গে এরকম যেন না হয় আর কি,
অন্য কোনো জাকারিয়ার সঙ্গে এরকম ঘটেছে। 10 বছর পরে এসেছে, এসে বলছে মামার কাছ থেকে একটা চিপস নিয়ে আসো, যাও, ওটা তোমার মামা হয়। তো জাকারিয়া আবার একটা চিপস কিনে দিল ভাগ্নেকে। এই যে যে মানুষটার সঙ্গে 10 বছর সম্পর্ক ছিল তার বাচ্চার মামা হয়ে গেছে জাকারিয়া। আর জাকারিয়ার মানে ভিতরে যে ঘন্টি বাজবে আর কি, দিল মে মারি ঘন্টিয়া, বুঝছেন? এটা হচ্ছে সেই ঘন্টি না, কিন্তু ওই গানের ঘন্টি না, এটা হচ্ছে অন্য ঘন্টি আর কি, ব্যথা বেদনার ঘন্টি। এই যে ভিতরে যে ধাক্কা খেলো জাকারিয়া, এইটা ভাব প্রকাশকের মধ্যে যাবে না অনুকারের মধ্যে যাবে বলেন তো? স্যার ভাব প্রকাশের ভাব প্রকাশ হবে। ভাব প্রকাশকের মধ্যে। একদম ভিতরে তো সুনামি 2004-এ, আচ্ছা 2004-এ যখন সুনামি হয় তখন আপনারা কতটা বড় ছিলেন, মানে বয়স কেমন ছিল আপনাদের 2004-এ? স্যার দেখেছিলাম জল, স্যার পুকুরের জল ওপরে চলে আসছে আবার। একদম একদম। তাহলে আমাদের প্রত্যেকেরই মোটামুটি মানে বোঝার বয়সটা বোধহয় হয়েছিল। হ্যাঁ, আমার তো বোঝার বয়স হয়েছিল যে সেই সমস্ত যে ভয়ঙ্কর সামুদ্রিক উচ্ছ্বাস, সমুদ্রের মধ্যে ভূমিকম্প। তো জাকেরিয়ার হৃদয় সমুদ্রে তখন ভূমিকম্প লেগেছে, হায় রে, যাকে ভেবেছিলাম প্রাণহরণী তার ছেলের মামা বনে গেলাম। তো এই যে কষ্ট, এইটা হচ্ছে ভাব প্রকাশক। ওই যে বাংলাদেশের একটি গান আছে, বিখ্যাত গান, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির উঠোন দিয়া রঙ্গ কইরা হাইটা যায় হাইটা যায়, বুকটা আমার হাইটা যায়। এই যে বুক ফেটে যাওয়া, এটাই হচ্ছে ভাব প্রকাশক। আর অনুকার হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাহ্যিক যে আওয়াজ, করকর করে বাজ পড়লো, মরমর করে ঘরটা ভেঙে পড়লো, রিমঝিম বৃষ্টি পড়লো, তা দিন দিন নাচ চলছে, এই যে আওয়াজ, এই আওয়াজগুলো হচ্ছে অনুকার ধ্বন্যাত্মক অব্যয়। হ্যাঁ, তো খুবই সহজ বাংলা ব্যাকরণ নিয়ে আমাদের মনে হয় না খুব একটা টেনশনের জায়গা আছে। তো আমরা আগামী দিন আবার দুটো সোশ্যাল স্টাডিজের ক্লাস করে নেব আগামী দিন, মানে পরপর 2 দিন সোশ্যাল স্টাডিজের ক্লাসটা করব, তারপরে আবার বাংলাতে ফিরে আসবো। ড্রয়িংগুলো করে দেন, আমরা পড়ে নেব, তো ওখান থেকে আপনি কোশ্চেন করবেন। আচ্ছা, অষ্টম শ্রেণীটা আমরা ধরি, আমাদের তো সপ্তম শ্রেণীর ইতিহাসটা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আমি কিছু সোশ্যাল স্টাডিজের নোটস আপনাদেরকে দেব, আপনাদের দায়িত্ব নিয়ে সেই নোটস গুলো মানে কাউকে দিলে হবে না, কারণ এটা হচ্ছে আমার আমি বলেছিলাম যে নতুন বই আসছে, সেই বইয়ের পাণ্ডুলিপি। হ্যাঁ, তো যদি এটা বাইরে প্রকাশ হয়ে যায় তাহলে মানে আমার প্রকাশকের সঙ্গে আমার গাদ্দারি করা হবে, আপনাদেরকে দেবো আর কি। সেইগুলো আপনারা মোটামুটি নিজেরা পড়বেন, বাইরে কাউকে দেবেন না। বই আকারে প্রকাশ হয়ে গেলে তারপর যা হয় হবে আর কি। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে মুখস্থ করতেও পারবো। ঠিক স্যার আমাদের পড়াটা হবে আস্তে আস্তে, টাইম তো আর বেশি নেই, একবার তো একদম শেষ হলো আমার। একদম, ওকে ওকে ওকে। মার্চের মধ্যে মোটামুটি এক্সাম হচ্ছে, আমরা এই আশাটা রাখতে পারি। জানুয়ারির দিকে একটা নোটিফিকেশন আসবার প্রবল সম্ভাবনা আছে, ফলে আমাদের প্রস্তুতির বহরটা কিন্তু খুবই শক্তিশালী করতে হবে। এবং এটাতে আমরা প্রত্যেকেই বলবো, আপনারা প্রত্যেকেই বলবেন যে স্যার আমরা ভেরিফিকেশনের ডাক পেয়েছি, এই ডাকটা আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। এবং ওখানে যেহেতু এই ব্যাপারটা থাকবে না, ইন সার্ভিসদের এত বাড়বাড়ন্ত থাকবে না, তাই আমার মনে হয় আমরা প্রত্যেকেই কিন্তু ডাক পাবো। ওই যে 10 নম্বর না থাকলে প্রত্যেকেই এখন ইন্টারভিউ পড়া পড়তেন আপনারা স্যার প্রত্যেকেই। প্রাইমারিরা দিতে পারবে তো? প্রাইমারি আপনার কি ডিএলএড আছে? যারা পারবে, যাদের গ্রাজুয়েশন কমপ্লিট আছে তারা পাবে দিতে ডিএলএড আছে? ডিএলএড। না ডিএলএড আছে? আমি আমি বলছি যারা প্রাইমারিতে চাকরি করছে তারাও বসতে পারবে তো, তাই বলছি। না, তারা আপার প্রাইমারিতে বসলেও তারা নাম্বার পাবে না। প্রাইমারিতে চাকরি করে তারা আপার প্রাইমারিতে বসলে তারা কিন্তু নাম্বার পাবে না, কারণ সেম ক্যাটাগরির হতে মানে নাম্বারটা সেম পাবে না। স্কেলের হতে হবে, সেম স্কেলের হতে হবে, না তো তারা নাম্বার পাবে না আর কি। বুঝতে পেরেছেন? আমি বলছিলাম কি বলুন তো, মানে পরীক্ষাটাই বসতে পারবে, আমি এটাই বলছিলাম। বুঝতে পারবে, একদম পরীক্ষায় কেন বসবে? গ্র্যাজুয়েশন করতে পারে বসতে পারবে। একদম, সবাই বসবে। এটা তো তাদের পদোন্নতি, তারা অবশ্যই পরীক্ষায় বসতে হ্যাঁ পারবে। সেটা তো সবাই করবে না, মানে হ্যাঁ, নিচু থেকে উঁচুতে যাওয়ার চেষ্টা করবে অনেকেই তো দেখবে। একদম একদম একদম, কিন্তু তারা ওই এক্সপেরিয়েন্সের নাম্বারটা পাবে না, বুঝতে পেরেছেন?
তারা এক্সপিরিয়েন্সের নাম্বারটা পাবে না। তারা প্রাইমারিতে যদি বসতেন তাহলে প্রাইমারির নাম্বারটা পেতেন। কোনো আপার প্রাইমারির টিচার যদি বসেন, তার যদি বয়স থাকে, তিনি যদি বসেন, তাহলে তিনি 5 নাম্বার পেতে পারেন। ওকে, আপনাদের কোনো স্যার একটা হ্যাঁ বলেন। স্যার বলছি যে আমাদের তো এই আপার প্রাইমারিটা খুব সিরিয়াসলি ভালোভাবেই পড়তে হবে। তো এখন তো পড়ছি, কিন্তু মানে যখন একটু সিলেবাসটা শেষ হয়ে যাবে, তো আপনি এসএলএসটির মতো যদি আমাদের একটু মক মানে আর কি দেন, মানে তাহলে ভালো হয়। মানে ওটা করে খুব উপকার হয়েছিল এসএলএসটিতে। আচ্ছা সেরকম যদি আমরা আপার প্রাইমারিতেও করতে পারি, মানে খুব ভালো হবে তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে ওরকম একটা ব্যাচ করবেন আবার, মানে শুধু হ্যাঁ, মক ওরকম ব্যাচ টেস্টের করে মানে একটা করলেও ব্যাচ করবেন। ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সেটা আমাদের আচ্ছা স্যার বলছি আমাদের ওই টপিক গুলো দিয়ে দিবেন, ওই টপিকের মধ্যে মকের মতো কোশ্চেন দেবেন, তাহলেই তো হবে। ওকে ওকে, এটা মাথায় থাকলো। আমরা তারপরে এটা আমরা করব আর কি। হ্যাঁ, যেটা করা উচিত আমরা প্রত্যেকটা করব। আমরা এখন আপাতত মোটামুটি প্র্যাকটিসটা দরকার, মানে পরীক্ষার আগে মকটা করা খুবই দরকার, মানে ওটা খুব উপকার হবে তাহলে। ভীষণ দরকার, একদম একদম একদম। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে এই ক্লাসটা এখানে সমাপন করছি। এটা আমি রেকর্ডিং করেছি, আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি। আপলোড করে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটা যদি প্রয়োজন হয় আরো একবার দেখবেন, প্রয়োজনে খাতাতে লিখে নেবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবচেয়ে কার্যকরী বিষয় পড়াশোনায় থাকবেন। আমরা আবার নিয়মিত, মানে এরপরে বোধহয় বুধবারের দিন ক্লাস আছে, তাই তো? হ্যাঁ, বুধবারে আছে। ওকে ওকে, বুধবারের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পড়াশোনায় থাকেন। টাটা।